আগামী 5ই আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সামনে শেখ হাসিনা ভার্চুয়ালি উপস্থিত হয়ে লাইভ বক্তৃতা রাখবেন, এমন একটি খবর সহ একটি পোস্টার চারদিকে ছড়িয়ে পড়ার পর ভারতীয় সংবাদ মাধ্যম জুড়ে এই খবর প্রকাশিত হওয়া শুরু হয়েছে যে শেখ হাসিনা 2024-এর 5ই আগস্টের দ্বিতীয় বর্ষপূর্তির দিন 2026-এর 5ই আগস্ট দিল্লিতে সাংবাদিকদের সামনে উপস্থিত হয়ে তার স্বদেশ প্রত্যাবর্তনের পূর্ণাঙ্গ রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরবেন। একটা হয়তো আনুষ্ঠানিক ঘোষণাও আসতে পারে। হোম কামিং এই পোস্টারটিতে এমন একটি শিরোনাম দেওয়ার কারণেই সম্ভবত সংবাদ মাধ্যমে এ ধরনের তোলপাড় শুরু হয়েছে। কিন্তু সত্যি কি শেখ হাসিনা প্রকাশ্যে উপস্থিত হবেন, যেমনটা অনেক শীর্ষস্থানীয় পত্রিকা লিখছেন যে তার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে 2024-এর 5ই আগস্টের পর, নাকি শেখ হাসিনা অডিওতে ভার্চুয়ালি লাইভ যুক্ত হয়ে বক্তব্য রাখবেন, প্রশ্নের উত্তর দেবেন? আর সত্যিই কি তিনি এত তাড়াতাড়ি এখনই তার পুরো রোড ম্যাপ, রাজনৈতিক পরিকল্পনা, স্বদেশ প্রত্যাবর্তনের প্রকাশ করতে যাচ্ছেন দিল্লিতে আগামী 5ই আগস্ট? আওয়ামী লীগ কি পরিকল্পনা করছে, শেখ হাসিনার কাছ থেকে কি নির্দেশনা আসার প্রত্যাশা রয়েছে, এসব নিয়ে আলোচনায় আমার সঙ্গে যুক্ত হতে যাচ্ছেন আওয়ামী লীগের নেতা এবং সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল, যিনি নিজেও দিল্লি পৌঁছেছেন শেখ হাসিনার ওই অনুষ্ঠানটিতে যোগ দেওয়ার জন্য। মহিবুল হাসান চৌধুরী নফেল, আপনাকে স্বাগত জানাই। মহিবুল হাসান চৌধুরী নফেল, প্রশ্ন তো একটাই, মানে শেখ হাসিনার ফার্স্ট পাবলিক অ্যাপিয়ারেন্স হতে যাচ্ছে, সে খবর তো আপনি দেখেছেন নিশ্চয়ই। ইন্ডিয়া টুডে, হিন্দুস্তান টাইমস সবাই এই শিরোনাম করছে। সত্যি কি শেখ হাসিনার প্রথম প্রকাশ্যে আসা ঘটতে যাচ্ছে 5ই আগস্ট, আর তিনি পুরো রোড ম্যাপটা দেশে ফেরার সেদিনই ঘোষণা করতে যাচ্ছেন? দেখুন, বঙ্গবন্ধুর কন্যা তিনি একজন রাজনীতিবিদ এবং আমরা, আমাদের দল এবং আমাদের দেশের মানুষ তাকে একজন বিশ্ব নেতা হিসেবে দেখেন, স্টেটসম্যান হিসেবে দেখেন। তো সুতরাং প্রকাশ্যে আসার বিষয়টাতে আমি কিছুটা দ্বিমত পোষণ করি। তিনি প্রকাশ্যেই ছিলেন। আন্তর্জাতিক মিডিয়াগুলো কিন্তু তার যে বক্তব্য, তার যেই দেশে ফেরার প্রশ্নে তার যে দাবি উত্থাপন করেছেন, তিনি যে পরিকল্পনা দিয়েছেন, সেটা কিন্তু তারা ফলো করে ইতিমধ্যেই প্রকাশ করেছে এবং সেটা কিন্তু প্রচারিত হচ্ছে। সুতরাং তিনি প্রকাশ্যেই ছিলেন। একটা জায়গাতে হয়তোবা তিনি ভেবেছেন যে অনেক সাংবাদিকের কিন্তু অনেক তাৎক্ষণিক যেই বিষয়টা থাকে, যে অনেক প্রশ্ন থাকতে পারে, সেগুলোর কিছুটা উত্তর দেওয়াটা এখন গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে, যেহেতু তিনি একটা সময় দিয়েছেন এবং সেই লক্ষ্যেই তিনি ইন্টারঅ্যাক্টিভ একটা সেশন চাচ্ছিলেন। ইন্টারঅ্যাক্টিভ সেশন যেখানে ইমিডিয়েট কোনো প্রশ্ন হয়তো বা কারো থাকতে পারে, বিশেষ করে যারা আন্তর্জাতিক গণমাধ্যম সমূহের যারা প্রতিনিধি, তাদের পক্ষ থেকে ইন্টারঅ্যাক্টিভ কোনো প্রশ্ন থাকতে পারে। তো সেই লক্ষ্যেই কিন্তু তিনি এই যেই ফরেন করেসপন্ডেন্স ক্লাব, সেখান থেকে যেই আমন্ত্রণটা তাকে দেয়া হয়েছে সেটা তিনি গ্রহণ করেছেন এবং অডিওতে আমি যতটুকু বুঝতে পারছি যে তিনি প্রশ্নের উত্তরও দেবেন এবং সেই জন্যই কিন্তু এই ব্রিফিংটা ডাকা হয়েছে। কিন্তু প্রকাশ্যে আসার যে বিষয়টি, তিনি সবসময় প্রকাশ্যেই ছিলেন। আওয়ামী লীগ কোনো গুপ্ত রাজনৈতিক সংগঠন নয়। আপনারা জানেন যে বাংলাদেশে দীর্ঘদিন একটি দল গুপ্ত হিসেবে কাজ করে এখন প্রকাশ্যে এসেছে এবং তাদের যে গুপ্ত কাজগুলো এখন মানুষের সামনে প্রকাশ পেয়ে যাচ্ছে, বিশেষ করে জামায়াত ইসলামী এবং এনসিপি নামক যেই সংগঠনটি প্রতারক ইউনুস যেটা তৈরি করেছিল, তার অর্থে যেটা তৈরি হয়েছে, তারাও এখন বলছে যে তারা দীর্ঘদিন ধরে গুপ্তভাবে আওয়ামী লীগে ছিল, বিএনপিতে ছিল, এখন তারা সুপ্ত হয়েছে। আওয়ামী লীগ গুপ্ত সুপ্তের রাজনীতি করে না। আওয়ামী লীগ বাংলাদেশের সাধারণ মানুষের প্রতিনিধিত্ব করে। যতই কাগজ বলে তাতে আমাদেরকে নিষিদ্ধ করা হোক না কেন, আমরা প্রকাশ্যে ছিলাম, প্রকাশ্যে আছি এবং বিশ্ববাসীর কাছে বঙ্গবন্ধুর কন্যার বার্তাটি পৌঁছে দেওয়ার জন্যই কিন্তু এই আয়োজনটা হয়েছে বলে আমি মনে করি। 5ই আগস্ট তারিখটা বেছে নিলেন কেন, সেটা নিয়ে ব্যাপক বিশ্লেষণ চলছে সংবাদ মাধ্যমে। 5ই আগস্ট তারিখটা বেছে নেওয়া কি এই কারণে যে 5ই আগস্টেই আপনাদের সরকারের পতন হয়েছিল? তারিখ বেছে নেওয়ার কাজটা করেছেন আন্তর্জাতিক যেই গণমাধ্যমগুলোর যে প্রতিনিধিগণ, তারা। কারণ তাদের দৃষ্টিতে হয়তো বা তারা ভেবেছেন যে 2 বছর যেহেতু আমাদের সরকার উৎখাতের যেটা একটা সময়সীমা অতিক্রম হয়েছে, সেই 2 বছর পরবর্তীতে তাদের প্রশ্নটা আরো বেশি ডেপথ পায় এবং তাদের অনেক প্রশ্ন সৃষ্টি হয়। পাশাপাশি
আমাদের নেত্রীও একটা ঘোষণা দিয়েছেন, সেই প্রশ্নেই কিন্তু এই তারিখটা হয়তোবা নির্ধারণ করা হয়েছে। আর পাশাপাশি আরো একটা বিষয় আমি এখানে বলতে চাই, এর আগেও আমি আপনাকে বলেছি, সেটা হচ্ছে তিনি একজন রাজনীতিবিদ এবং তিনি একটা বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছেন, তার সভাপতি, এবং উপমহাদেশের অন্যতম সুপ্রাচীন এবং সর্ববৃহত্তম অন্যতম রাজনৈতিক দলের তিনি নেতা, এবং বাংলাদেশে একটা রাজনৈতিক সরকার আছে। একজন রাজনীতিবিদ হিসেবে একটি রাজনৈতিক সরকারের উদ্দেশ্যে তিনি যেই দাবিটা রাখবেন তার স্বদেশ প্রত্যাবর্তন নিয়ে, সেটা একটা সময়ের বিষয় থাকে এবং সেই সরকারকে একটা সময় দেওয়ার বিষয় থাকে, তাই না? যেহেতু সেই সরকারকে সেই জিনিসটা অবগত করার কথাই বলি বা সেটা জানান দেওয়ার কথাই বলি এবং দেশবাসীকে জানান দেওয়ার কথা বলি, সেই সময়টা তো তিনি দিতে চান। কারণ তার স্বদেশ প্রত্যাবর্তন কিন্তু আমরা যে শুধুমাত্র সেটাকে একটা মানে আমাদের আমাদের দাবির অংশ হিসেবে বলছি তা কিন্তু নয়। বাংলাদেশের সাধারণ মানুষ সেই স্বদেশ প্রত্যাবর্তনটা চাচ্ছেন এবং সেই লক্ষ্যেই তিনি সাধারণ মানুষকে, সরকারকে এবং দলকে প্রস্তুতিমূলক যেই বিষয়টা সেটাও কিন্তু নিতে হবে, তাই না? আমরা কোনো অঘটন ঘটানোর জন্য কিন্তু শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন হচ্ছে না। দেশকে পুনরায় স্থিতিশীলতার পথে নিয়ে আসার জন্য আমাদের সাংগঠনিক রাজনৈতিক দাবির অংশ হিসেবে তিনি সেই সময়সীমা নির্ধারণ করে নয়, সময়সীমা দিয়ে, যাতে অস্থিতিশীলতা সৃষ্টি না হয়, একটি রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে দেশের প্রতিষ্ঠানগুলোর প্রতিও তার যে আহ্বান, সেটাও তো একটা জানান দিতে হবে। একটি রাজনৈতিক দল সরকারের নেতৃত্ব দিচ্ছে, রাজনীতিবিদরা সেখানে মন্ত্রী এমপি হচ্ছেন, কিন্তু সরকারের যেটা স্থায়ী প্রতিষ্ঠানগুলো, আমরা যদি বলি সরকারের আমলাতন্ত্র, সরকারের বিচার বিভাগ, বিচার বিভাগ সরকারের বলা হয় না, দেশের যে বিচার বিভাগ এবং নিরাপত্তা বাহিনী সমূহ যেগুলো আছে, পুলিশ বাহিনী আছে, সেনাবাহিনী আছে, সামরিক বাহিনী অন্যান্য গুলো আছে, তারা তো স্থায়ী অংশ সরকারের, তাই না? তাদের বিরুদ্ধে তো আমাদের রাজনৈতিক দল হিসেবে তাদের কোনো আমাদের কোনো আহ, দাবি নেই, কিন্তু আমাদের চাওয়া আছে। চাওয়াটা হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠান হিসেবে তাদের কাছে সাধারণ মানুষের প্রত্যাশা আছে। প্রত্যাশাটা হচ্ছে তারা রাষ্ট্রের বাহিনী হবেন, রাষ্ট্রের বিভাগ হবেন, রাষ্ট্রের প্রতিষ্ঠান হবেন এবং সেইভাবে করে নিরপেক্ষভাবে তারা তাদের ডিউটি, যেটা কনস্টিটিউশনাল যে ডিউটি, সেটা সম্পন্ন করবে। এখানে কোনো অবৈধ, অসাংবিধানিক, অন্যায্য, অন্যায় নির্দেশ যদি দেয়া হয়, সেটা তারা অগ্রাহ্য করবেন। সেটাও কিন্তু আমাদের একটা দাবি এবং তাদের পক্ষ থেকেও কিন্তু এই ধরনের আলোচনাও আছে। নানানভাবে আলোচনাটা দেয়া হয় যে আমরা তো কোনো রাজনৈতিক দলের আজ্ঞাবহ কেউ নই। রাজনৈতিক দল রাজনৈতিক সরকার গঠন করেছে, কিন্তু উই হ্যাভ টু ডু দ্য রাইট থিং, যেটা সাংবিধানিকভাবে যেটা সঠিক, আইনগতভাবে যেটা সঠিক এবং রাজনৈতিকভাবে যেটা ফেয়ার, সেটাও তারাই করতে চাচ্ছেন। তারাও কিন্তু সেই লক্ষ্যেই কিন্তু মানসিকভাবে স্থির হয়েছেন যে একটি দেশ এত বড় রাজনৈতিক দলকে বাদ রেখে অস্থিতিশীলতার মধ্যে দিয়ে, অর্থনীতিকে ধ্বংস করার মধ্যে দিয়ে কখনোই স্থিতিশীল হবে না এবং সেটা একেবারে নৈরাজ্যকর, যেটাকে আমরা বলছি যে অ্যানার্কি বা গৃহযুদ্ধপূর্ণ পরিস্থিতির দিকে একটা দেশ এগোচ্ছে, সেটা তো তারাও অ্যাকসেপ্ট করতে পারেন না। এই কারণেই ইউনূস 18 মাস পরে কিন্তু তাকে চলে যেতে হয়েছে। এবং এই সরকারের কাছে একটা বার্তা, তারা 18 মাসের বেশি যদি থাকতে চান, পূর্ণ মেয়াদে যদি রাজনীতি বা সরকারে থাকতে চান, তাদেরকেও কিন্তু একটা স্থিতিশীলতার পথেই হাঁটতে হবে। নৈরাজ্য, বিশৃঙ্খলা, অসাংবিধানিকতা, অন্যায্য রাজনৈতিক সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু কোনো সরকারই টিকে থাকতে পারে না। এটাও কিন্তু একটা বার্তা। মানে শেখ হাসিনার রোড ম্যাপটা কি? মানে আপনারা আলোচনার আহ্বান জানাবেন, মানে আলোচনার সুযোগের আহ্বান জানাবেন বিএনপি সরকারের সঙ্গে, যে মানে কিভাবে ফিরবেন? মানে এটা তো সবসময় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ঘোষণা এলো, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ফিরবেন বলেছেন। এখন কি উনি মানে এর চেয়ে আরো একটা সুনির্দিষ্ট তারিখ আসতে যাচ্ছে? অনেকে তো বলছেন যে আপনারা প্রস্তুতি শুরু করেছেন, মিটিং করছেন ডিসেম্বরের আগেই, মানে মানে এর আগেই এমন একটা সুযোগ হয়ে যেতে পারে। এখনই নাকি আপনাদেরকে রীতিমতো ব্যাগ বেঁধে রাখতে বলা হয়েছে, এরকমও বিভিন্ন মানে সূত্রে খবর পাওয়া যাচ্ছে। তো মানে আপনাদের রোড ম্যাপের এর পরবর্তী পর্যায়টা কি? এই যে রোড ম্যাপ আসবে বলে যে সংবাদ মাধ্যম লিখছে, সেটা খুব একটা আগ্রহের বিষয়। একটা সুনির্দিষ্ট তারিখ আসতে যাচ্ছে কিনা শেখ হাসিনার তরফে, আপনার কি মনে হয়? দেখুন, কোনো ধরনের তারিখ দেয়া বা সেখানে কোনো ধরনের সুনির্দিষ্টকরণ, সেটা কিন্তু একটা নাটকীয়তার অংশ হয়ে যায়।
আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল। আমরা নাটকীয়তায় বিশ্বাস করি না, আমরা প্রক্রিয়ায় বিশ্বাস করি। যে ট্রানজিশন, একটা ইনক্লুসিভ পলিটিক্সে বাংলাদেশ যাতে করে একটা ট্রানজিশন হয়, সেখানে যাতে করে আমরা রূপান্তর হতে পারি, সেই লক্ষ্যে আমাদের যে চাহিদাগুলো, রাজনৈতিক চাহিদাগুলো, সেটাকে তুলে ধরা। আমরা বিচারিক প্রক্রিয়া যেটা যেটা চলমান থাকার কথা ছিল, সেটা যে অন্যায্য হয়েছে এবং অবৈধ হয়েছে, সেগুলো বাদ দিয়ে সেগুলোকে নতুন করে প্রক্রিয়াগুলোকে শুরু করা, এবং 5ই আগস্টের পূর্বে এবং তার পরবর্তীতে যেই ধরনের অবৈধতাগুলো সৃষ্টি হয়েছিল, যেমন আমরা যদি বলি সরাসরি যে দায় মুক্তি দেওয়া হয়েছে খুনিদেরকে, যারা কনফেস করেছে যে আমরা মানুষ মেরেছি, হত্যা করেছি, পুলিশ মেরেছি। আওয়ামী লীগের নেতাকর্মী না, সাধারণ নেতাকর্মীদেরকেও কিন্তু হত্যা করা হয়েছে, সাধারণ মানুষকে হত্যা করা হয়েছে। সেই বিষয়ে যে তারা অবৈধভাবে, অসাংবিধানিকভাবে দায় মুক্তি দিয়ে দিল, যে বিচার করা যাবে না, সেই বিচারের দাবি বাংলাদেশের সাধারণ মানুষের সৃষ্টি হয়েছে। আমরা সেই বিচার চাই, আমরা সেই লক্ষ্যে ট্রানজিশন চাই। আবার পাশাপাশি দাঙ্গাপূর্ণ অবস্থায় যে ধরনের আহত নিহত হওয়ার ঘটনা ঘটেছে, সেখানে ব্যক্তিগত যে দায় চাপিয়ে দেয়া হচ্ছে, সেখানে যে আমার শুধু দায় নাই এবং আমার প্রতিপক্ষেরও দায় ছিল। যারা দাঙ্গা সৃষ্টি করেছে তাদেরও দায় আছে, যারা দাঙ্গা প্রতিহত করেছে তাদেরও দায় আছে। তো সেখানে তো একটা রাষ্ট্রীয়ভাবে একটা রিকনসিলিয়েশন করার প্রয়োজন আছে, যে আপনি শুধুমাত্র আহ এক পক্ষকে দায়মুক্ত করবেন, আরেক পক্ষের উপরে দায় চাপিয়ে দিবেন, এই অন্যায্যতা থেকে বাংলাদেশকে মুক্ত করারও বিষয় আছে। সেই যেই, আমি যদি বলি শব্দটা সেভাবে হবে কিনা, রিকনসিলিয়েশন শব্দটা আমি ব্যবহার করার চেয়ে আমি বলবো যে ফেয়ারনেস, ন্যায্যতার জায়গাতে আমাদের হাঁটতে হবে। বারবার এই যে একটা কথা বলা হচ্ছে বাংলাদেশে যে ইনসাফ ইনসাফ, আমার প্রতি তো ইনসাফ হয়নি, সাধারণ মানুষের প্রতি ইনসাফ হয়নি। এবং 5ই আগস্ট পূর্বে এবং তার পরে যারা সেই সেই যেই আপরাইজিং, আমি যদি বলি দাঙ্গাপূর্ণ অবস্থার মধ্যে যেই যারা প্রাণ হারিয়েছে, সেটা আবু সাইদ হতে পারে, সেটা আমার সোলেমান হতে পারে, সেটা মুগ্ধ হতে পারে, সেটা 600 হোক 700 হোক, যারাই মারা গিয়েছেন তাদের প্রতি তো সেটা ইনজাস্টিস করা হয়েছে। কারণ আপনি একটা পক্ষকে ঢালাওভাবে দায় মুক্ত করে দিলেন। তারা যে হত্যা করেছে, তারা প্রকাশ করেছে, তারা ঘোষণা দিয়েছে, তাকে আপনি দায় মুক্ত করে দিলেন। আর আমাকে নিষিদ্ধ করে, কারান্তরীণ করে, আমাকে হত্যা করে আমার উপরে দায় চাপিয়ে দিলেন। এই যে একটা বলবো যে চাপিয়ে দেওয়া ইল্লিগ্যালিটি, সেটার ব্যাপারে সাধারণ মানুষ কিন্তু আজকে ক্ষুব্ধ। যে তারা জানতে চায় তো হৃদয় তরুয়াকে কারা হত্যা করেছে, তারা জানতে চায় ওয়াসিমকে কারা হত্যা করেছে, সেটা আমি হত্যা করলে তদন্ত করে সেটা জাতির কাছে প্রকাশ করুন। আপনি একপক্ষীয়ভাবে যা করছেন সেটা তো তদন্তযোগ্য, তো সেটা তো অবৈধ শুধু নয়, সেটা জাতির সাথে প্রতারণা করা। আপনি শেখ হাসিনার একটা বক্তব্য বা আলোচনা বা কথোপকথনকে বেস করে কিছু উপন্যাসের তথ্যপত্র লাগিয়ে দিয়ে ফিকশনাল স্টোরি তৈরি করে ক্যাঙ্গারু কোর্টের মাধ্যমে বঙ্গবন্ধুর কন্যা, আমাদের 15 বছরের না 20 বছরের প্রধানমন্ত্রীকে আপনি ফাঁসির আদেশ দিয়ে দিলেন। এই যে জাতীয় প্রতারণা, আন্তর্জাতিক প্রতারণা খুনি ইউনূসের সরকার করেছে, এই প্রতারণা থেকে তো জাতিকে মুক্ত করতে হবে। এবং এর জন্য সেই সত্যিকারের ইনসাফ, সেই সত্যিকারের জাস্টিস আমরা যদি বলি, সেটা প্রতিষ্ঠা করার জন্য কিন্তু সকল কিছুকে উন্মোচিত করতে হবে জাতির সামনে। আমি যদি দায়ী হই, আমার শাস্তি হবে, কিন্তু আমার দায়টা কোথায় সেটা কিন্তু তদন্ত করে প্রকাশ করুন। কিন্তু আপনি আমাকে স্তব্ধ করে, আমাকে নিষিদ্ধ করে, আমার মুখ বেঁধে রেখে একপক্ষীয় বিচার করেছেন। যারা মারা গিয়েছে, শহীদ হয়েছে, হত্যা করা হয়েছে যাদেরকে, তাদের প্রতি সেটা জাস্টিস হয়নি। এই ট্রানজিশনের জায়গায় এই কথাগুলো কিন্তু আমাদের বলার আছে, এবং এই কথাগুলো জাতির দাবি, জাতির বিবেক আজকে জাগ্রত হয়েছে। শেখ হাসিনা সেই কথাগুলোই কিন্তু আন্তর্জাতিক গণমাধ্যমের সামনে সেগুলো উপস্থাপন করবেন।
নতুন নতুন মামলা হচ্ছে। এই অবস্থায় আপনার মনে হয় বা আপনারা মনে করছেন নতুন নতুন মামলা হচ্ছে, ধরেন হেফাজতের মামলা ট্রাইব্যুনালে আনা হয়েছে, এমনকি এসব ঘটনায় সেনা কর্মকর্তাদের গ্রেফতার করা হচ্ছে, বিচারের মুখোমুখি করা হচ্ছে। মানে আমার প্রশ্ন হচ্ছে, আপনাদের ঠিক কেন মনে হচ্ছে যে এই সরকার একটা রিকনসিলিয়েশন, ইনসাফ বা ন্যায্যতার পথে হাঁটবে, নাকি আপনারা আসলে অন্য নানা জায়গা থেকে গ্রিন সিগন্যাল পাচ্ছেন? এমনকি এই যে ফরেন করেসপন্ডেন্স ক্লাব, মানে ভারতে বসা, দিল্লিতে বসা যে বিদেশি শীর্ষস্থানীয় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো, তাদের প্রতিনিধিদের আপনাদের নিয়ে এই অতি উৎসাহের কারণটা কি? আন্তর্জাতিক যারা নীতি নির্ধারক, বিশেষ করে পশ্চিমা বিশ্বে, তাদের কাছে একটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে এই তথাকথিত অভ্যুত্থান সেটা একটা উগ্র ডানপন্থী এবং ধর্মীয় আমি যেটা বলি এক্সট্রিমিস্ট মিলিটেন্ট, যারা জঙ্গি, তাদের হাতে কিন্তু চলে গিয়েছে। প্রাতিষ্ঠানিকভাবে বাংলাদেশে আজকে তাদের এই জঙ্গিবাদকে প্রতিষ্ঠা করার জন্য কাজ হচ্ছে। আপনি জানেন যে মেজর জিয়া, যার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার বাউন্টি দিয়েছে $5 মিলিয়ন তাকে ধরিয়ে দিতে পারলে, সেই মেজর জিয়াকে মুক্ত করার জন্য, তার দণ্ড মওকুফ করার জন্য কিছু অবসরপ্রাপ্ত অফিসার তার জন্য তদবির করছে। যারা জঙ্গিবাদের সাথে সম্পর্কিত তাদেরকে এখন শহীদ হিসেবে প্রতিষ্ঠিত করার কাজ হচ্ছে। সুতরাং আন্তর্জাতিক মহল কি জানে না যে বাংলাদেশটা একটা জঙ্গিবাদী গোষ্ঠীর হাতে চলে গিয়েছে? আর রাজনৈতিকভাবে যারা দায়িত্বে আছেন তারা কতটুকু নিয়ন্ত্রণে আছে আর কতটুকু আমাকে দমন করার কাজ করছেন স্থিতিশীল না করে, সেটা তো এখন পরিষ্কার হয়ে গিয়েছে। তাদের যে ইন্টেনশন, একটা কথা আমি আগেও বলেছি যে মর্নিং শোজ দ্য ডে, সেই মর্নিং এই তো গলতটা তৈরি হয়ে গিয়েছে। আপনি বাংলাদেশ সেনাবাহিনীর যে অফিসাররা, বাংলাদেশ পুলিশের যে অফিসাররা রাষ্ট্রের রাজনৈতিক সিদ্ধান্ত বাস্তবায়ন করেছেন, বিকজ দে আর ডিসিপ্লিন ফোর্স, তাদের নিজস্ব কোনো মতামত দেওয়ার কোনো স্কোপ সেখানে নেই। আপনি আজকে পুরো প্রতিষ্ঠানটাকে আপনি প্রশ্নবিদ্ধ করছেন। আপনার ডিজিএফআই একটা প্রতিষ্ঠান, আপনি সেখানের কর্মকর্তাদেরকে ধরে ধরে কাঠগড়ায় দাঁড় করিয়ে তাদেরকে ফাঁসির আসামি করছেন। পুলিশ একটা প্রতিষ্ঠান, তারা জঙ্গি দমনে কিন্তু সারা বিশ্বে উদাহরণ হিসেবে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল, তাদেরকে আপনি ফাঁসি দিয়ে দিলেন। একটা দাঙ্গা বিক্ষুব্ধ পরিস্থিতিতে আত্মরক্ষার্থে সে কি করেছে তার জন্য আপনি তাকে ফাঁসি দিয়ে দিচ্ছেন। এবং এই তথাকথিত যে কোর্ট আপনারা এস্টাবলিশ করেছেন, তারা এস্টাবলিশ করেছে, আপনারা বলতে আমি বলছি যে তারা এস্টাবলিশ করেছে, সেখানে সকল কিছুর বিচার তারা করতে চায়। তারা সেখানে বাংলাদেশের যে প্রচলিত ফৌজদারি কার্যবিধি, ক্রিমিনাল প্রসিজিয়ার, সেটার কোনো বালাই নেই সেখানে। যেখানে আপনাকে কিন্তু প্রমাণ করতে হবে বিয়ন্ড রিজনেবল ডাউট আমি দোষী, সেই বিয়ন্ড রিজনেবল ডাউটে আপনি যাচ্ছেন না। আপনি কল্পকাহিনীর ভিত্তিতে একটা সেপারেট একটা কার্যপ্রণালীর মধ্যে দিয়ে আমাকে একটা স্পেশাল কোর্টে কনভিকশন করার ব্যবস্থা করছেন। শুধু আমাকে না, দেশের সামরিক বাহিনীকে, দেশের পুলিশ বাহিনীকে, দেশের আমলাতন্ত্রকে। আজকে বাংলাদেশে 15 জন সচিব কারাগারে, আওয়ামী লীগের নেতাকর্মী তো আছেই, জেনারেল বেশ কয়েকজন কারাগারে, পুলিশের আইজি থেকে শুরু করে ডিআইজি লেভেলে অনেকেই কারাগারে এবং আত্মগোপনে আছে। পুরো বাংলাদেশকে আপনি পাকিস্তানের আদালতে তুলে দিয়ে কাঠগড়ায় আপনি তুলেছেন। সেই থেকে তো মুক্তি জাতি চায়, সেই লক্ষ্যে একটা জাতীয় ঐক্য বাংলাদেশে আসা প্রয়োজন। এবং সেই জাতীয় ঐক্যের প্ল্যাটফর্মে যারাই আসবে, যারাই মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে থাকবে, বাংলাদেশের পক্ষে থাকবে, যারাই বাংলাদেশের পক্ষে থাকবে, যদিও বা এই স্লোগানটা তারেক রহমান সাহেব দিয়ে আমাদের অনেক আত্মীয় স্বজন, আমাদের বন্ধু বান্ধব বা শুভাকাঙ্ক্ষীদের ভোট বিএনপি আমি বলবো যে নানানভাবে নিয়ে নিয়েছে, সেই কাজ তো তারা না করে এখন যেটা করছেন যে আগে পাকিস্তান, আগে রাজাকার, তারপরে বাংলাদেশ। এই যে একটা জাতি, যে একটা যে আমরা যে একটা মোহ থেকে আজকে আমাদের মোহভঙ্গ হয়েছে সাধারণ মানুষের, সেই মোহভঙ্গের বিষয়টা তো বঙ্গবন্ধুর কন্যা প্রথম থেকেই বলে আসছিলেন যে যাদের অতীত বলে এই কর্মের সাথে তারা যুক্ত, তারা কিভাবে সামনের দিকে বাংলাদেশকে নিয়ে যাবে। গ্যাস নেই, পানি নেই, বিদ্যুৎ নেই, আজকে ব্যাংকের অর্থ সেখানে রিফাইন্যান্সিং হচ্ছে না, কারখানার পর কারখানা বন্ধ হয়ে যাচ্ছে। রাজধানী ঢাকার কথা তো আমরা সকলেই জানি, ঢাকার বাইরে সাধারণ মানুষ দারিদ্র্য সীমার নিচে যেভাবে করে দ্রুত গতিতে সেখানে পতন হচ্ছে। যেই বাংলাদেশ একটা ইমার্জিং টাইগার হিসেবে আমরা দেখেছিল পশ্চিমা বিশ্ব, এখন তারা দেখছে সেটার থেকে টেরোরিজম এক্সপোর্ট হবে, ভায়োলেন্ট এক্সট্রিমিজম এক্সপোর্ট হবে। এবং সেই জায়গাতে কিন্তু আন্তর্জাতিক মহল সেই গ্রিন সিগন্যাল বলুন বা
তাদের যে শুভ বার্তা বলুন, সেটা কিন্তু একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সেটা দিনের আলোর মতো পরিষ্কার, কারণ প্রচুর বাংলাদেশি আমেরিকাতে থাকে, ইউকেতে থাকে, ইউরোপে থাকে। বাংলাদেশ যদি সিরিয়া লেবানন হয়ে যায়, সেখানে যদি আইএস এর যদি ঘাঁটি হয়, সেখানে যদি জঙ্গি রপ্তানি হয়, কারা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে? তারাই সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, যারা আমাদের দেশ থেকে অনেক মানুষ যেখানে থাকে। তো সুতরাং এগুলো নিয়ে সকলে কিন্তু উদ্বিগ্ন, এবং সেই উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে বাংলাদেশের মানুষের যে চাহিদা, তাদের যে দাবি, তাদের যেই রাজনৈতিক দাবি, সেটাকে পূরণের জন্যই শেখ হাসিনা বিশ্ববাসীর কাছে তার বক্তব্য উপস্থাপন করবেন। একটি স্থিতিশীল বাংলাদেশে পরিণত করার জন্য একটা ইনসাফ যাতে করে আমাদের প্রতি হয়, মানুষের প্রতি হয়, এবং ন্যায় বিচারের জায়গাতে যাতে করে বাংলাদেশ রাষ্ট্রের যে প্রতিষ্ঠানগুলো আছে তারা যেন সঠিক দায়িত্ব পালন করে, সেই লক্ষ্যেই কিন্তু তিনি আবারও ইন্টারঅ্যাক্টিভ একটা সেশনের মাধ্যমে তিনি সেটা আসছেন। শেষ প্রশ্ন। ভারতের সংবাদ মাধ্যম এটাও মনে করাচ্ছেন যে একটা সম্ভাবনা তো আছে সেপ্টেম্বরের 12-13 তারিখে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের। তো তার ঠিক আগে আগেই এরকম একটা ঘটনা ঘটতে দিচ্ছে ভারত সরকার, সেটাও তারা মনে করিয়েছেন। কারণ এটা একটা প্রকাশ্য স্থানে, একটা অডিটোরিয়ামে সকলে, বিভিন্ন জন ভার্চুয়ালি যুক্ত হবেন। আপনি নিশ্চয়ই দিল্লিতে যেহেতু এখন আছেন, আপনি হয়তো অডিটোরিয়ামে গিয়েই যুক্ত হবেন। সাংবাদিকরা উপস্থিত থাকবেন সেই অডিটোরিয়ামে। তো ভারত সরকার সরাসরি কি এই সিগন্যাল দিচ্ছেন আপনাদেরকে যে তারা এখনো আওয়ামী লীগের পক্ষেই আছেন, বিএনপি সরকারের সঙ্গে তারা আসলে কোনো সম্পর্ক স্থাপন করতে চান না, যদিও তারাই নির্বাচিত সরকার? ব্যাপারটা কি এমন দাঁড়িয়ে যাচ্ছে না? না, এটা একেবারেই এমন নয়। কারণ হচ্ছে, ভারত বাংলাদেশের সম্পর্কটা হচ্ছে রাষ্ট্রের সাথে রাষ্ট্রের এবং জনগণের সাথে জনগণের সম্পর্ক। সেই ক্ষেত্রে কিন্তু দুই দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো এবং জনগণ, তাদের মধ্যে যে একাত্মতা, সেটা কখনোই যাবে না। সেটা আওয়ামী লীগ, বিএনপি বা মাঝখানে কোন রাজনৈতিক দল সরকারি ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, সেটার উপর নির্ভর করে না। ভারতে আপনি জানেন যে গণমাধ্যমগুলো কিন্তু একেবারেই অবারিত। সেখানে যে কোনো বিষয়ে মতামত যে কোনো ব্যক্তি কিন্তু রাখতে পারেন। এটা যে দলীয় সাংগঠনিক রাজনীতি হিসেবে দেখতে হয় বা দেখেন, তা কিন্তু না। সুতরাং এটা রাজনীতি নয়, এটা হচ্ছে মত প্রকাশ। সুতরাং সেই মত প্রকাশের জায়গায় ভারত সরকার সেখানে কোনো